যাই হোক, যা হবার হয়েছে, নেক্সট আর এমন কিছু করিস না। বলে এগিয়ে গেল দীপ্র। আয়ানার মনটা একদম বিষণ্ণতায় ভরে উঠল। এই বিষণ্ণতায় প্রচুর মেজাজ গরম হচ্ছে, আর তার সবটুকু পড়ল কুহু করা বাগানটার উপরে। মেয়েটি বেশ যত্ন নিয়ে বাগান করে রেখেছে, রোজ নিয়ম করে গাছগুলোর যত্ন করে। কলি এসেছে অনেক, আয়ানা গিয়ে সবগুলো কলি ছিঁড়ে এলো। কুহু যখন গাছে পানি দিতে গেল তখন থ হয়ে গেল। ওর দু চোখ ভেঙে কান্না এলো। ও কেঁদে ফেলল শব্দ করে। সেই কান্না গিয়ে পৌঁছালো দীপ্রর কাছে। দীপ্র নিজের কক্ষের বারান্দায় দাঁড়িয়েছিল। হুট করেই কুঞ্জ এসে বলল, দীপু দাদা ভাই, কুহু বাগানে বসে দেখা আছে। একথায় ভ্রু কুঞ্চিত করল। চট করেই নেমে এলো বাগানে। আসার পথে ওদের সাথে যোগ দিল কণাও। কুহু তখন কলিগুলো সব জড়ো করে ঘাসের ওপর বসে আছে, কাঁদছে ঠোঁট বাঁকিয়ে। কণা চেঁচিয়ে উঠল, এগুলো কে ছিল? কান্নার তরুণ কথা আসছে না মেয়েটির মুখ থেকে। কণার খুব খারাপ লাগলো। ও তো জানে কুহুপু কতটা ভালোবাসে এই গাছগুলোকে। কয়েক সেকেন্ড পর বাড়ির বাকিলাও চলে এলো। কুঞ্জই খবর প্রচার করে এসেছে। আয়ানা যখন দেখল কুহু কাঁদছে, তখন ওর ঠোঁটে একটা অদ্ভুত হাসি এসে ধরা দিল। আবিদা সেই হাসি লক্ষ্য করে বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। মায়ের সাথে চোখাচোখি হতেই দমে গেল আয়ানা। আবিদা মেয়ের হাতখানা চেপে ধরে বাড়ির ভেতর প্রবেশ করলেন। পুরো বিষয়টাই দীপ্রর নজরে এসেছে। ও ভ্রু কুঞ্চিত করে একটু ভাবতেই অনেক কিছুই বুঝে পারল। তবে এখনই প্রতিক্রিয়া দেখালো না, বরং সবটাই রেখে দিল গোপনে। আবিদা চটে গিয়ে বললেন, এই অসভ্যের মতো আচরণটা না করলে হতো না? মায়ের থেকে নিজের হাতখানা ছাড়িতে নিল আয়ানা। বেশ জোরেই চেপে ধরেছিলেন তিনি। শুরু হলো তোমার জ্ঞান দেওয়া। নিজের মেয়ের প্রতি দরদ না দেখিয়ে পরের মেয়ের প্রতি দরদ দেখাচ্ছ। বেশ ভালো। একটা চড় দেব। সেটাই তো পারবে, দাও চর। বলে এগিয়ে এলো আয়ানা। আবিদা বিস্ময়ে কথা বলতেই ভুলে গেলেন। আমার সহ্য হয় না কাউকে, ওদেরকে আমি জানি না কি করব। কি করবে? বলে মেয়ের বাহু টেনে ধরলেন আবিদা। আয়ানা বিরক্তি ভাব নিয়ে বলল, হাত ধরে টানাটানি করছো কেন? তোমাকে আসলেই চড় দেওয়া উচিত, তাই না? গতকাল কণার শিক্ষা নিয়ে বলছিলাম, আজ দেখি তোমারই শিক্ষা নেই। একটা কথা শুনে রাখো, এরকম কাজ আর যেন না দেখি। কণার প্রতি তোমার রাগ আছে, কিন্তু সেটা কুহুর ওপর কেন উঠলে? আয়ানা কথা বলল না, মৌন হয়ে রইল। আবিদা বুঝতে পারলেন, তিনি মেয়েকে পুনরায় চেপে ধরলেন। দীপ্র কোনো বস্তু নয় যে তাকে ছিনিয়ে কেউ নিতে পারবে কিংবা এনে দেওয়া যাবে। বোকা বোকা কাজ না করে পারলে তার মন জয় করো। যার শুরু করেছ, এতে তুমি মন জয় করা তো দূরের কথা, উল্টো অনেক দূরত্ব বাড়িয়ে দেবে। এই কথাটা আয়ানাকে ভাবিয়ে তুলল। ওর চোখে মুখে চিন্তা এসে ভর করল। শোনো কথাটা। শান্ত সুরে বললেন আবিদা। আয়ানা এবার পুরো মনোযোগ দিল। মায়ের দিকে সরল চোখে চাইল। দীপ্র বিয়েটা ভাঙলেও কুহু কণার প্রতি ওর আলাদা স্নেহ আছে। ওর বাবা নেই, এই কারণে নাকি একটা অন্য কারণ, তা এখন বোঝা মুশকিল। তবে আয়না, তুমি দিনকে দিন বাড়াবাড়ি শুরু করেছো। এতে দীপ্রকে পাওয়ার পূর্বেই হারিয়ে ফেলবে। আয়ানা শুকনো একটা ঢোক গিলল। দীপ্রকে হারানোর কথা মনে হতেই শরীরটা কেমন লাগছে। আমি কি করব এখন? কুহু কণার প্রতি ভালো আচরণ করবে। এটা সম্ভব না, ওদের দেখলেই মেজাজ খারাপ হয়। তাহলে দীপ্রকে হারানোর প্রস্তুতি রাখো। আয়ানা তাকালো সরল চোখে। শেষমেশ ওই দুই বোনের প্রতি মায়া দেখাতে হবে তাকে। এটা ভাবলেই তো শরীর রি রি করে ওঠে। কুহুর কান্না থামছিলই না। কান্নাকাটি করে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এমনকি গোসল অবধি করা হলো না। বিকালে ঘুম ভাঙতেই মনটা আবারও বিষণ্ণ হয়ে গেল। একরাশ খারাপ লাগা নিয়ে বাগানে যেতেই ওর দুটো চোখ থমকে গেল। বাগানে নতুন অনেক গাছ লাগানো, সবগুলো গাছেই ফুল ফুটে আছে। ও বিস্ময় হয়ে কণার ঘরে ফিরল। মেয়েটি তখন বইয়ে মুখ ডুবিয়ে আছে। আপু তুই? বাগানে নতুন গাছ লাগানো, সবগুলোই ফুল। এগুলো কে করলো কণা? মনে মনে একটা সন্দেহ তো তৈরি হয়েই আছে, তবুও জিজ্ঞেস করে নিচ্ছে। কণা ধীর স্থিরভাবে বলে, দীপ্ত ভাইয়া গাছগুলো লাগিয়েছে। কুহুর সন্দেহ এবার সত্যিতে বদলে গেল। ও থ হয়ে রইল। বই রেখে বোনের কাছে এলো কণা। তুই দেখেছিস আপু, দীপ্ত ভাই আসলেই তোকে কেয়ার করে। তুই একটু বোঝ প্লিজ। কুহু তাকালো ছোট বোনের দিকে। মেয়েটির চোখে মুখে আকুতি। কুহু জবাব দিল না, চলে এলো নিজের কক্ষে। তবে মনটা চিন্তায় বুঁদ হয়ে রইল। ওর পুরো বিকালটা ওভাবেই গেল। সন্ধ্যায় দীপ্রকে আসতে দেখা গেল। কুহু অপেক্ষায় ছিল। ও দোতলা থেকে নেমে এলো, সোজে বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়ালো। দীপ্র ওকে দেখে ভ্রু কুঞ্চিত করল। আমার কথা আছে। একদম সংকোচহীনভাবে বলল কুহু।
দীপ্র ছোট করে বলল, শুনছি, বল। আপনি গাছগুলো এনেছেন? হ্যাঁ। আমি তো বলিনি। ও। তবে কেন এনেছেন? ইচ্ছে হয়েছে তাই এনেছে। ইচ্ছে হলে সেটা করতে হবে? গাছে আনাতে কি সমস্যা হচ্ছে? এটা নিয়েও ঝামেলা? দীপ্র বিরক্ত হয়ে বলল কথাটা। কুহু বুক ভরে সমীরণ টেনে নিয়ে কিছু বলতে যেতেই দীপ্র বলে উঠল, এখানে কোনো দর ব্যাপার নেই। এখন যদি সেটাকে তুই দর সাথে যোগ করিস তাহলে আমার কিছুই বলা থাকবে না। তোর যা হয় ভেবে নিতে পারিস। এমনিতেই আমাকে সবার কাছে খারাপ বানিয়ে রেখেছিস। কুহুর কথা আটকে গেল। দীপ্র ওকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। কুহু দাঁড়িয়ে রইল ওভাবেই। মানুষটা চোখের আড়াল হতেই কুহু মিনমিনে সুরে বলল, আপনি তো খারাপই দীপ্র ভাই, ভীষণ খারাপ আপনি। মায়ের কথাটা একেবারে অন্তরে গেঁথে নিয়েছে আয়ানা। ও নিজেকে বুঝিয়েছে দীপ্রকে পেতে হলে নিজেকে সবসময় দীপ্রর চোখে ভালো রাখতে হবে, যেমনটা কুহু কণা করে থাকে। দীপ্রর হৃদয়ে স্নেহ আছে, সেই স্নেহটা আরও বেশি বাড়াতে নিজেকে যথাসম্ভব ভালো ও অসহায় হিসেবে দেখাতে হবে। ও রাতের খাবার খেতে এসেই বিষয়টি শুরু করল। কণা যখন বিরক্তি নিয়ে অন্য চেয়ার টেনে বসতে যাচ্ছিল, আয়ানা বলে উঠল, এদিকে বস কণা, এদিকে ফ্যানের বাতাস ভালো আসে। কণা বোধহয় আশ্চর্য হয়ে পড়ল। ডাইনিংয়ে থাকা বাকিরাও একটু কেমন চোখে তাকালো। আয়ানার নিজেকে জোকার মনে হলো। মনে মনে নিজেকে গালি দিতে লাগলো। এমন দিন না আসলে এই মেয়েটিকে এভাবে বিনয়ে সে দেখাতো না, কক্ষণই না। কিরে, ওইদিকে কে বস? বললেন বড় চাচি। কণা তাকালো বোনের দিকে। কুহু হাতে হাতে খাবার দাবার দিতে সাহায্য করছে। বোনের ইশারা পেয়ে বসল কণা। আয়ানা মুখটায় হাসি আনল। কণার আসলে ভালো লাগছে না। আয়ানার মতিগতি ওর সুবিধের লাগে না। মাছ দেব? বললেন আবিদা। কণার মেজাজ ভালো নেই, তবে ও আসলে বেয়াদব না, তাই জবাব দিল। হুম। সবটা স্বাভাবিক হতে দেখে দীপ্রর মাঝে একটা স্বস্তি কাজ করল। বাড়ির ছোটরা সবাই বসলেও কুহু বসেনি খাবার খেতে। ও বলল, চেয়ার আরেকটা খালি আছে গো, বসে যা। আয়ানা নিজের হাতের মুঠো শক্ত করল। দীপ্র ভাই এখনও এই মেয়েটিকে নিয়ে পড়ে আছে, অথচ কুহু তাকে কত রকমভাবে অপমান করে, তবু দরদ দেখায় দীপ্র ভাই। এসব আসলেই কৌশল। কুহু কৌশলে দীপ্রর মন জয়ের চেষ্টা করছে। এসব ভেবেই আয়ানার ইচ্ছে হচ্ছে কুহুর গালে কটা চড়া বসাতে, কিন্তু সেটি করতে পারছে না। ও দাঁত কিরমির করতে থাকে। কুহুর বসার ইচ্ছে নেই একদমই। ও ওভাবেই দাঁড়িয়ে রইল। আয়ানা এবার হেসে বলল, হ্যাঁ কুহু, বস না তুই। কণাও বলল, বসে পড়াপু। সবাই বলাতে কুহু বসল। খাবার নিয়ে নাড়াচাড়া করল। ওর খুব একটা খিদে নেই। আজকাল খাওয়া দাওয়ার প্রতি একদমই মন নেই। মনে হয় না খেয়েই বেঁচে থাকা যাবে। হাত পরিষ্কার করতে এসে কুহু আর দীপ্রর দেখা হলো চোখাচোখি। একেবারে নীরব থাকা যায় না এমন একটা পরিস্থিতি। কুহু ছোট করে বলল, গাছের জন্য কৃতজ্ঞতা। দীপ্র এই প্রসঙ্গে কিছু বলল না। ও বলল, চাচি ফিরবে কবে? 2-4 দিন সময় লাগতে পারে, মামারা সবাই বাড়ি নেই। ববিতা গিয়েছেন বাবার বাড়ি ভাইদের সাথে আলোচনা করতে। অতীতে বাবার বাড়ির সম্পত্তি নিয়ে না ভাবলেও আজকাল ভাবতে হচ্ছে। সেসব নিয়েই ভাইদের সাথে কথা বলবেন তিনি। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, ব্যাপারটা কেমন হলো কুহু? চাচি শেষমেশ বাবার বাড়ির সম্পত্তি নিতে গেল? কুহু বুক ভরে দম নিল। বলল, ওটা মায়ের অধিকার, সে তো বাড়তি কিছু নিতে যাচ্ছে না। তবু আমাদের বাড়ির বউরা সাধারণত নিজ থেকে সম্পত্তি আনেন না। প্রয়োজন পড়েনি দেখেই তো কেউ আনেননি, কিন্তু আমাদের প্রয়োজন পড়েছে দীপ্র ভাই, তাই আনতে হচ্ছে। এখানে তো দোষে কিছু নেই। দীপ্র কি বলবে বুঝল না। কুহু হাতটা সাবান দিয়ে পরিষ্কার করে নিল। দীপ্র গেল না, দাঁড়িয়েই রইল। ভার্সিটি যাবি কবে থেকে? কুহুর গলাটা একটু শুকিয়ে এলো। ও ভার্সিটি যাচ্ছে না দুটো কারণে। প্রথমত মানসিক অবস্থা, ও দ্বিতীয়ত বেতন আটকে আছে। যাবো দ্রুতই। টিউশন ফি আমি দিয়ে দিলে সমস্যা হবে? কুহু বুঝল বিষয়টা দীপ্রভাই জেনেছেন। ও শুকনো ঢোক গিলে বলল, প্রয়োজন পড়বে না, মা ফিরলেই বকেয়া শোধ করে দেব। এতটা ভাবার জন্য কৃতজ্ঞতা। কুহু চলে গেল। দীপ্র রইল দাঁড়িয়ে। ওর হতাশ লাগে, লাগে সব জটিল। জীবনে কখনো সখনো এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যা ঠিক ভুল হিসাব করতে দেয় না। তখন রাগ ক্ষোভই বেশি গুরুত্ব পায়। আর তারপর যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত প্রতি মুহূর্তই ভোগাতে থাকে। দীপ্রর অবস্থা এখন ঠিক সেই পর্যায়ে। ওর ভোগান্তি চলছে, এর শেষ কোথায় ও সত্যিই জানে না। সকাল থেকেই বাড়ির ভেতর টুংটাং আওয়াজ চলছে।
কর্মচারীরা বাড়ির কাজ করে চলেছে, বেশ ভালোই এগিয়েছে। সব কাজ শেষ হলে বাড়িটা আবার রং করা হবে। কুহু খুব একটা খেয়াল করতে পারে না এই বাড়িটায় যখন রং ছিল তখন কেমন দেখতে লাগতো। ওর মনে পড়ে না ওসব, শুধু মনে পড়ে রংচটা বাড়িটার কথা, যেখানে বাবার ছায়ায় বেড়ে ওঠা। আবারও বাবার কথা স্মরণ হওয়াতে কুহুর মনটা বিষণ্ণতায় ভরে উঠল। ও চলে যেতে নিচ্ছিল, অমন সময় অদূর থেকে আয়ানার ডাক। সন্ধে কুহু। কুহু দাঁড়িয়ে গেল। আয়ানা এলো পা চালিয়ে। মেয়েটির মুখে কিছু একটা লাগানো, সম্ভবত রূপচর্চার জন্যই লাগিয়েছে। পার্লারে যাবি? আমি তো যাই না। সে কি রে, স্কিন কেয়ার করিস না? সেভাবে কিছু দেয়া হয় না আয়নাপু। ও যাক, সেটা ব্যাপার না, আমার সাথে যাস তাহলে। কুহু একবার ভাবল না করবে, আবার ভাবল আয়ানাপ্রু যখন ভালোভাবে বলছে তো হ্যাঁ করাই যায়। ও হ্যাঁ করল। আয়ানা পা বাড়ালো, বলল দুপুরের খাবার খেয়েই যাবে। এই ঘটনা যখন কণাকে জানানো হলো তখন কণা বড় বড় চোখ করে তাকালো। এভাবে তাকাচ্ছিস কেন? তুই ওই ডাইনির সাথে যাবি আপু? কণা, এভাবে বলিস কেন? আর কিভাবে বলবো? শোন আপু, এই আনায়া আপুকে আমার সহ্য হয় না। তুই খুব বোকা। রাত্রি আপুরও আসার নাম নেই। কবে আসবে ভাল লাগে না, মাও আসে না। বলে বিছানায় বসল কণা। কুহুর হাতে জামাকাপড় শুকাতে দিয়েছিল ছাদে, সেসবই নিয়ে ফিরেছে। কেউ ভালো ব্যবহার করলে তার সাথেও একই আচরণ করতে হয় কণা। তাই? তাহলে তুই কেন দীপ্ত ভাইয়ের সাথে ভালো ব্যবহার করিস না আপু? ভালো করি না, তবে খারাপও তো করি না। ওনার সাথে আমার সেই সম্পর্কটাই নেই। কণা কিছু বলে না। কুহু জামাকাপড়গুলো কাবারে তুলে রাখে, এসে বসে ছোট বোনের পাশে। কণা, তুই আয়নাপুকে পছন্দ করিস না, তাই তোর কাছে এমন লাগে। কে জানে, কিন্তু তুই সাবধানে থাকবি। আচ্ছা থাকবো। বলে ছোট বোনকে আশ্বস্ত করল কুহু। এরই মধ্যে দরজায় এসে উঁকি দিল কুঞ্জ। বাচ্চাটিকে দেখে কণার অধরে হাসি এলো। এদিকে আয়। বলে ডাকতেই ছুটে এলো কুঞ্জ, একদম কণার পাশে এসে বসল। ওকে এক হাতে জড়িয়ে ধরল কণা। কি ব্যাপার তোর, আজকাল দেখাই যায় না? আমি তো আসতে চাই কনাপু, কিন্তু আনাপুর জন্য ভয় হয়। কেন, তোকে আসতে মানা করে নাকি? ঠিক তা না, কিন্তু বলে থামে কুঞ্জ। ওর মনটা সরল, তাই মনে যা এসেছে বলে দিয়েছে। কণার সাথে চোখাচোখি হয় কুহুর। কণা ইশারায় বোঝায় আয়ানা আসলেই বিপজ্জনক। কুহু সেসব পাত্তা দেয় না। আয়ানাকে বারবার বলা হলো সে যেন কুহুর সাথে ভালো আচরণ করে। আবিদার কথায় এবার বিরক্তই হলো ও। তুমি তো আমার কানের পোকা বের করে দেবে, কতবার এক কথা বলবো? তোকে ভরসা করতে পারছি না। বেশ তো, ভরসা করো না। আয়না, আবারও বলছি, কোনো ঝামেলা না। তোমার বাবা গতকাল কি বলেছে? কল করে অনেক কিছু বুঝিয়েছেন বাবা। আয়ানা সেসব শুনেছে, বুঝেছেও। তবু আবিদার ভয় কাটে না। তিনি মেয়েকে ভরসাই করতে পারেন না। ঘর থেকে বের হয়ে আয়ানা এসে দাঁড়ালো দীপ্রর কক্ষের সামনে। সে সেজেছে, তাকে সুন্দর লাগছে। এটা তো দীপ্র ভাইকে দেখানো চাই। ও মুখটায় হাসি এনে দরজায় নক করল। দীপ্র আজ পুরো দিন বাড়িতেই আছে। আসবো দাদা ভাই? আয়না, দরজাটা হালকা খুলে আয়ানা ঠোঁট প্রসারিত করে হাসল। দীপ্রর কাজ সারাক্ষণ ল্যাপটপে, যেহেতু তার নিজস্ব ব্যবসা বিদেশের মাটিতে, তাই অনলাইনেই কাজগুলো করতে হচ্ছে। বাকি সময়টা সে কাটায় গ্রামে ঘুরে। আয়ানাকে একবার দেখে নিয়ে দীপ্র বলল, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, পার্লারে যাচ্ছি, তোমার সাথে দেখা করতে এলাম। আচ্ছা, সাবধানে যাস। তোমার কিছু লাগবে? না, কি লাগবে? এমনি বলার জন্য বলল। ও আসলে কথা বাড়ানোর সুযোগ খুঁজে চলেছে। না মানে, কিছু যদি লাগতো। না না, তেমন কিছু। বলতে গিয়ে ওর চোখ গেল দরজার দিকে। কুহু করিডর দিয়ে চলছে। দীপ্র ডেকে উঠল। কুহু? আয়না তাকালো পেছন দিকে। কুহুর পাও থেমে গিয়েছে। ও জবাব দিতে চাচ্ছে না, তবু সবটা স্বাভাবিক দেখাতে ও বলল, জি। কোথাও যাচ্ছিস নাকি? দরজার কাছ থেকেই কুহু বলল। জি, আয়নাপুর সাথে যাব। আয়নার মুখটা একটু অন্ধকার। ও তবু সেটা সরিয়ে ফেলার প্রয়াস করে বলে, হ্যাঁ হ্যাঁ, ও আমার সাথে যাচ্ছে। চাচি আসবেন কবে? পাল্টা প্রশ্ন করে দীপ্র। কুহু এবার পুরো দৃষ্টি মেলে যায়। কদিন সময় লাগতে পারে। এই কদিন ভার্সিটি যাবি না তাহলে? জি যাব, কাল থেকেই যাব। সত্যি বলতে যাওয়ার মতন পরিস্থিতি তার নেই, তবু মিথ্যেটা বলল সে। দীপ্র আয়নার দিকে দৃষ্টি ফেরালো। সাবধানে, দুজনকে সন্ধ্যার আগে বাড়িতে দেখতে চাই, মনে থাকবে?
আয়ানা মাথা নাড়িয়ে বলল। মনে থাকবে। শেষ পর্যায়ে আয়ানার মুখটায় হাসি এলো। ও বের হলো একরাশ খুশি নিয়ে। কুহু অবশ্য চুপ, সে নিজের মতন হেঁটে চলেছে। ওরা দুজন চলে যেতেই দীপ্র ল্যাপটপখানা রেখে দিল। তাকে উদাসীন লাগছে, মনটা ভালো নেই। যেতে যেতে আয়ানা বলল। একটা বিষয় ভালোই হয়েছে। কি? দীপ্রভাই আর তোর বিয়েটা হলো না যে। কুহু ছোট করে বলে। হুম। দেখ কুহু, যা হয় ভালোই কিন্তু হয়, হয় না? হ্যাঁ হয়। বাট তুই কি কোনোভাবে দীপ্রভাইকে পছন্দ করিস নাকি? এ কথায় কুহু তাকায় আয়ানার দিকে। আয়ানা তখনও প্রশ্ন নিয়েছে। কি রে, পছন্দ করিস নাকি? হুট করে এইসব কেন জিজ্ঞেস করছো আয়নাপু? আসলে কুহু, বিষয়টা তোর জানা দরকার। কুহু তাকিয়ে থাকে। আয়ানা একটু চোখ মুখ শক্ত করে বলে। তুই হয়তো জানিস না বা বুঝিসনি। কি? দীপ্রভাই আর আমি একে অপরের ওপর সফট, আমরা পছন্দ করি একে অপরকে। কুহুর এই স্বাভাবিক আচরণ আয়ানাকে একটু দ্বিধায় ফেলে। ও কুহুর দু বাহু ধরে বলে। তুই কি ওনাকে পছন্দ করিস? না, পছন্দ করতে কেন যাব? যাক ভালো। কুহু, তুই আমার ছোট বোন, তাই তোকে বললাম। আমরা আসলেই একে অপরকে পছন্দ করি। তুই কিন্তু এখনই কাউকে বলতে চাস না, না হলে আরেক ঝামেলা হবে। বলবো না, তুমি চিন্তা করো না। বলে চোখ বন্ধ করে কুহু। আয়ানা মনে মনে খুশি হয়। কুহু হয়তো বিশ্বাস করে নিয়েছে। না নিলেও সমস্যা নেই, সে তো নিজের অনুভূতির বিষয়ে সচেতন করেই দিল। তবু যদি কুহু কিছু করতে চায় তবে অবশ্যই এর জন্য ভুগতে হবে। ফিরতে গিয়ে লেট হলো। গ্রামে আজকাল বেশ সমস্যা দেখা দিচ্ছে। রাজনীতি নিয়ে যত সব ঝামেলা। কুহু বারবার বলেছিল একটু দ্রুত করতে। আয়ানাই লেট করল। এখন দেখা গেল গাড়ি পাওয়া যাচ্ছে না। আয়ানা আসলে ইচ্ছে করেই লেটটা করেছে। ও কল করল দীপ্রর নাম্বারে। দীপ্র তখন বাহিরেই ছিল। আয়না একটু কাঁদো কাঁদো হয়ে বলল। দাদা ভাই, তুমি কি আমাদের নিতে আসতে পারবে? আসলে কুহুর জন্য লেট করে ফেলেছি। এখন মোড়ের রাস্তা দিয়ে যেতে ভয় হচ্ছে, গাড়িও নেই। ইচ্ছে করেই কুহুর ঘাড়ে দোষ চাপালো আয়ানা। কুহু একটু দূরে দাঁড়িয়ে কথা শেষ করে আয়ানা বলল। দীপ্র দাদা ভাই আসছে, দেখলে তো আমার প্রতি তার ভালোবাসা ঠিকই আছে। কুহু কিছুই বলল না, শুধু একটু হাসার চেষ্টা দেখালো। আয়ানা আরও একবার খুশি হলো। কুহুর সামনে দীপ্রকে নিয়ে কথা বলতে বেশ মজা লাগছে ওর। ও আরও একটু জ্বালাতে যাচ্ছিল। তবে কুহুর চোখে মুখে জ্বালা পোড়া নেই, কেমন সবটা স্বাভাবিক, তাই খুব একটা সুবিধা করতে পারল না। দীপ্র এলো প্রায় ২০ মিনিট পর। হেঁটে আসতে হয়েছে তাকে। এই সড়কে বড় গাড়ি নিয়ে চলা মুশকিল। ঘুরে আসতে গেলে আবার অনেকটা সময় লেগে যেত। দীপ্রকে দেখেই আয়ানা এগিয়ে এলো। চোখ মুখ অসহায়ের মতন করে বলল। সরি, কুহুটার কথায় লেট করে ফেলেছি। দীপ্র এ বিষয়ে কিছু বলল না। কিছু দূরে দাঁড়িয়ে কুহু, এদিকে আসছে না। ওকে আসতে বল। আসতে বলল আয়ানা। কুহু এলো। ওদের পথ চলা শুরু হলো। আয়ানা ইচ্ছে করেই দীপ্রর গা ঘেঁষে চলেছে। কুহু পেছন পেছন। কিছু দূর এগিয়ে দীপ্র চাইল পেছনে। হঠাৎ তাকানোর কারণে দুজনের চোখাচোখি হলো। কিছুটা কঠোর সুরে দীপ্র বলল। সামনে আয়। চুপচাপ সামনে এলো কুহু, চলতে লাগলো। দীপ্র বেশ চুপচাপ হাঁটলেও আয়ানা এটা সেটা বলে চলেছে। সড়কের এ মাথায় একটা দোকান রয়েছে। এখানে কিছু বাইক রাখা। বোঝা যাচ্ছে এলাকার কিছু সস্তা ছেলেপুলে, যারা রাজনীতির নামে এখানে সেখানে বাইক নিয়ে ঘুরতে থাকে। এদের উত্তাপ বেড়েছে আজকাল। দীপ্র চোখ মুখ কঠোর করল। কুহু কিছুটা এগিয়ে গিয়েছে। কুহু, দাঁড়া। দাঁড়ালো কুহু। দীপ্র এসে ওর পাশে দাঁড়ালো। সাথে এলো আয়ানাও। দুজনকে একপাশে দিয়ে দীপ্র বলল। চুপচাপ আমার সাথে হেঁটে যাবি, কোনো কথা নয়। আয়ানা প্রশ্ন করতে চাচ্ছিল, তবে দীপ্র থামিয়ে দিয়ে বলল। একদম চুপচাপ। ও দমল। দীপ্রর একপাশ হয়ে দুজন চলতে লাগল। দোকানের কাছে আসতেই হাসির শব্দ শোনা গেল। ছেলেগুলো কিছু একটা নিয়ে হেসে চলেছে। দীপ্র চোখ মুখ কঠোর রেখেই কুহু আর আয়ানাকে সাথে করে পথটা শেষ করল। দীপ্রর চক্করে পড়ে কুহুকে আজ বের হতে হলো। ও বলেছে ভার্সিটি যাবে। গ্রাম থেকে মোটামুটি কয়েক ঘন্টা বাস জার্নি করে যেতে হয় ভার্সিটি। রাস্তায় গিয়ে একবার ভেবেছিল এদিক সেদিক ঘুরে টুরে চলে আসবে। আবার ভাবল ক্লাস করবে না, তবে ভার্সিটি থেকেই তো ঘুরে আসা যায়। ও আসবে শুনে লাবিবা নিজেও ক্লাস করবে না বলে জানিয়েছে। ভোরবেলায় ওঠে হালকা পাতলা খেয়েই বের হয়ে গিয়েছে কুহু। বাসে বসেছিল জানালার সিট ধরে। গ্রামের রাস্তা পেরিয়ে ধীরে ধীরে ইট পাথরের শহরটায় বাস পৌঁছালো। শুরু হলো জ্যাম।
এই সকালবেলাতেও শহরের রাস্তাগুলো জ্যামে গমগম করে। অফিস টাইমে তো দম নেওয়ারও সুযোগ হয় না। কিছু সময়ে জ্যাম পেরিয়ে বাস পুনরায় চলতে লাগল। কুহুর ফোনটা বাজল ঠিক তখনই। কণা কল করেছে। হ্যাঁ কণা। তুই চলে গিয়েছিস আপু? ঘুমেছিলি, ডাকলাম না আর। ডাকবি না একবার? বাড়িতে কেমন লাগছে? মা নেই, তোকেও দেখলাম না, আমার সব খালি খালি লাগে রে। মন খারাপের একটা কণ্ঠ বেজে উঠল। কুহু বুঝল ওর মনের অবস্থা। একটু সময় নিয়ে বলল, মন খারাপ করিস না। আর তোর খালি খালি কেন লাগছে? বাড়িতে তো তোর পছন্দের মানুষ আছে। পছন্দের মানুষ বলতে দীপ্রকেই বুঝিয়েছে কুহু। কণা সেটা বুঝল। ওমনভাবে বসে থেকেই বলল, তার সাথে সারাক্ষণ বসে থাকবো নাকি? সে কি আমার দুলাভাই হয়? হয়তো বড় ভাই। বড় ভাইয়ের সাথে তো আর ঠাট্টা করা যায় না। কণাটা ভারী চালাক আছে। কুহুর কথা থামে। ও প্রসঙ্গ বদলে বলে, কুঞ্জকে নিয়ে থাক, দাদিজানের কাছে গিয়ে বসতে পারিস। সেদিন বলছিল কণাটা আজকাল দেখাই করে না, ঘুরে আয় গিয়ে। আচ্ছা, তুই সাবধানে যাস। বলেই কল কাটল কণা। কুহু কয়েক সেকেন্ড মুঠোফোনের দিকে চেয়ে রইল। তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে ব্যস্ত রাস্তাটার দিকে চাইল। দাদিজানের ঘরে গিয়ে দেখা গেল আগে থেকেই সেখানে একজন উপস্থিত, আর সে হলো আয়ানা। এমনিতে আয়ানা এবাড়ির কাউকেই পছন্দ করে না, এমনকি দাদিজানের সাথে দেখা করতেও চাইতো না। আজ এভাবে বসে আছে, তাও এই সকাল সকাল। কণার ভ্রু কুঞ্চিত হয়ে রইল। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে দাদিজান বললেন, ওখানে দাঁড়াইয়া আসো কেন? এদিকে আয়, আজকাল তো তোকে পাওয়াই যায় না। কণা শুকনো মুখে দাদিজানের কাছে এসে দাঁড়ালো, তবে বসল না। দাদিজান বসতে বললেও বসল না। কি খবর তোর? মন খারাপ নাকি? মন খারাপ কেন হবে বুড়ি? তাহলে সারাদিনে একবারও আসার সময় হয় না যে? ইচ্ছে করেই আসি না, এখন তো তোমার দেখার মানুষের অভাব নেই। সামান্য খোঁচা দেওয়ার চেষ্টা করল কণা। আয়ানা সেটা বুঝতে পেরেও গিলে নিল। মুখটায় হাসি রেখেই বলল, কণা, বস না, দাঁড়িয়ে আছিস কেন? বসবো না। বলে থম ধরে রইল কণা। দাদিজান বললেন, বস বস, তোদের দুজনের সাথে কথা বলি। বুড়ি মানুষের বড় যন্ত্রণা, কেউ কথা বলার নেই। কুহু কোথায় রে? কুহু, এই কুহু। ডেকে উঠলেন বৃদ্ধা। কণা দাঁড়িয়ে থেকেই বলল, আপু ভার্সিটিতে গিয়েছে। ভার্সিটিতে গিয়েছে? কথাটা বলল আয়ানা। কণা মুখটা অমন শুকনো রেখেই বলল, হুম। আয়ানার ভালো লাগল না। কুহু অনেক দিন ধরেই ক্লাসে যায় না, অথচ দীপ্র এক বলাতেই চলে গেল। ও ঠোঁট কামড়ে রইল। কুহুটা বড় শেয়ানা, তাকে সহজভাবে নেয়া ঠিক হবে না। সায়েরকে আসতে দেখে কুহু প্রায় চিবিয়ে চিবিয়ে বলল, তুই ওকে জানালি কেন? দোস্ত, রাগ করিস না, জানাতে চাইনি তো। ও এমনভাবে জানতে চাইছিল যে। ও জানতে চাইলো আর তুই বলেও দিলি? আশাই ভুল হয়েছে আমার। বলে চোখ মুখ শক্ত করে ফেলল কুহু। লাবিবা ওর হাতটা ধরে বলল, সরি দোস্ত। সবসময় সরি বলে হয় না লাবিবা। শায়ের একটা পাগল, সেবার রটালো আমি নাকি ওর সাথে প্রেম করি। ও একটা। কথা শেষ করার আগেই সায়ের এসে দাঁড়ালো সামনে। কুহু চোখ মুখ অন্ধকার রাখল। বলে এমনভাবে নিঃশ্বাস ফেলল যেন এতকাল ধরে দম আটকে রেখেছিল। লাবিবা পরিস্থিতি ঠিক করতে বলল, চল ক্যান্টিনে গিয়ে বসি। ওরা গেল ক্যান্টিনে। সায়ের চট করে চায়ের টোকেন নিয়ে চা অর্ডার করল। কুহু বসে আছে মনমরা হয়ে। লাবিবা বলল, আমি চা নিয়ে আসি, তোরা বস। বলে সরে পড়ল লাবিবা। কুহু চিবিয়ে চিবিয়ে তাকালো একবার। সায়ের বলল, কুহু, তুই এখনো সেই ব্যাপারটা নিয়ে রাগ করে আছিস? রাগ করাটা কি স্বাভাবিক না? আই নো স্বাভাবিক, কিন্তু বিষয়টা ইচ্ছেকৃত ছিল না রে। আমি মজা করে বলেছিলাম তুই আমি রিলেশনে, সেটা এক কান করে করে কিভাবে যে ছড়ালো, আমি সেটার জন্য সরি। কুহু দম ফেলল, বলল, আমি তোকে কি বলেছিলাম শায়ের? একটু দূরত্ব রাখ বলিনি? দূরত্ব তো রেখেছি, আর কিভাবে? তুই কেন আমার বিয়ের দিন গিয়েছিলি তবে? ওটা তো। ওর কথা আটকে গেল। কুহুর ফোনটা বেজে উঠেছে। কণার নাম্বার থেকে কল এসেছে। কুহু রিসিভ করতেই ওপাশ থেকে কণার ভয়ার্ত কণ্ঠ শোনা গেল, আপু, আপু, দাদিজানের শরীর খারাপ করেছে, খুব খারাপ করেছে। আমার খুব ভয় হচ্ছে রে, খুব ভয় হচ্ছে। কুহু জবাব দিতে পারল না। বসা থেকে দাঁড়িয়ে গেল। এক সেকেন্ডও সময় নিল না। সামনের পথে এগিয়ে গেল। সায়ের কিছু বলতে নিয়েও বলতে পারল না, দাঁড়িয়ে রইল শুধু। লাবিবা ঠিক তখনই চা নিয়ে ফিরল। কুহুর যাওয়ার পানে তাকিয়ে বলল, ও চলে গেল কেন? আমার কি করেছিস শায়েদ? তুই তো আমাকে মহাবিপদে ফেলে দিচ্ছিস।
তোর জন্য আমার ফ্রেন্ডশিপ না ভাঙে। বলে একরাশ বিরক্তি প্রকাশ করল লাবিবা। সায়ের কথা বলল না, তাকিয়েই রইল। বোঝার চেষ্টা করল কুহু কেন ওভাবে চলে গেল, দোষটা কি তার? হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করল কুহু। সে যেতে চেয়েছিল হসপিটালে, কিন্তু এতটা দূর থেকে জ্যাম ঠেলে আসতে আসতে দাদিজানকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। দাদিজান শুয়ে আছেন, বয়সের ভারে শরীর অসুস্থ হয়ে পড়েছিল। নানান সমস্যায় শরীর এখন মুক্তি পেতে চায়। কুহু এসে একদম পায়ের কাছে বসল। ওর ভেতরটা হু হু করছে। একটু আগেও ঘর ভর্তি করে সবাই ছিল, এখন শুধু দীপ্র দাঁড়িয়ে। দাদিজান, গলার কাছটা কেমন শুকনো লাগে। কুহুর খুব কান্না পাচ্ছে। পাশ থেকে দীপ্র বলে, ঘুমাচ্ছে, ওষুধ দেওয়া হয়েছে, রেস্টে থাকতে হবে। ঘরে যে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে তা এত সময় পর খেয়াল করল ও। কান্নাটা গিলে নিয়ে শুধালো, কি হয়েছিল? বয়সের কারণে যা হয়, নানান সমস্যা, চেক আপ করা হয়েছে, রিপোর্ট সবগুলো আসেনি। কুহু বসা থেকে দাঁড়িয়ে পড়ে। পা বাড়াতে গিয়ে মাথাটা কেমন ঘুরে যেতে নেয়। দীপ্র ধরতে যাওয়ার আগেই নিজেকে সামলে নেয় ও। আমি একটু ঘর থেকে আসি, দাদিজানকে একা রাখবেন না। অতিরিক্ত চিন্তা ও হন্তদন্ত হয়ে আসার কারণেই শরীরটা বড় ক্লান্ত লাগছে। কুহু দুর্বল পায়ে ঘরে এসে পৌঁছায়। ওখানে আগে থেকেই কণা ছিল, ছিল কুঞ্জ, দুটিতে বসে আছে। কুহুকে দেখেই কণা প্রায় কেঁদে ফেলে। আজকাল ওর খুব ভয় হয়। বাবার মৃত্যুর পর মৃত্যু জিনিসটা ওদের নিকট ভয়ানক হয়ে গিয়েছে। কণাকে এক হাতে জড়িয়ে ধরে কুহু। সব ঠিক আছে কণা, সব ঠিক আছে। কণা কাঁপছে। ও আর আয়ানা তখন ঘরেই, দাদিজানের পাশে বসা। দাদিজান বললেন, পানি খাবেন। ঘরে পানি নেই। আয়ানা পানি আনতে গেল। কণা দাঁড়িয়ে রইল। তারপর হুট করেই বৃদ্ধা কেমন অসুস্থ হয়ে পড়লেন। চোখ দুটো বড় বড় হতেই কণা চিৎকার করে উঠল। ওর চিৎকারে সবাই ছুটে এলো। ধরাধরি করে নেওয়া হলো হসপিটালে। কণার দেয়া বর্ণনাতে শরীর কেঁপে ওঠে কুহুর। বাবাকে হারানোর কথা স্মরণ হয়। কুহু ছুটে গিয়েছিল হসপিটালে, পাগলের মতন গিয়েছিল ও। তবে ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ভদ্রলোক। সেই কথা স্মরণ হলেই কুহুর সবটা এলোমেলো হয়ে যায়। ও শুকনো ঢোক গিলে বোনের পিঠে হাত বোলায়। কুঞ্জ চেয়ে রইল। বয়স কম হওয়ার দরুন সে অনেক কিছুই ধরতে পারে না, তাই তার কাজ চেয়ে থাকা, শুধুই চেয়ে থাকা। দীপ্র তখনও বসা ছিল। কুহু না বললেও সে বসেই থাকত। কুহু জামাকাপড় বদলে এসেছে, চোখে মুখে দিয়েছে পানির ঝাপটা। এখন কিছুটা ভালো লাগছে। ও ঘরে এসে বলল, আপনি এখন যেতে পারেন। দীপ্র গেল না, এই প্রসঙ্গে কিছু বললও না, দাঁড়িয়ে রইল। কুহু গিয়ে বসল দাদিজানের পাশে। কিছুটা দূর থেকে খটখট আওয়াজ হচ্ছে, বাড়ি মেরামতের। মাথায় এসে লাগছে। কুহু মাথাটা চেপে ধরে বলল, কাজটা 2 দিন বন্ধ রাখা যায় না? দাদিজানের অসুবিধা হবে, আমারই মাথা ধরে যাচ্ছে। শব্দটা খেয়াল করল দীপ্র। ও ছোট করে বলল, বলে দেব। তারপর আবারও নীরবতা। কুহু চাচ্ছে দীপ্র চলে যাক, কিন্তু মানুষটা যাচ্ছে না। ওর ভালো লাগছে না। ও দৃষ্টি ফেরালো। আবারও একটা নীরবতা। কুহু কি বলবে বুঝে না, মৌন থাকে। খানিক বাদে দীপ্র বলে, দাদিজানের কিছু হলে অনেক কিছু বদলে যাবে। কুহু না তাকিয়েই বলল, এটা তো জানা কথা, সবাই এত স্বার্থপর। কুহু বোধহয় এই প্রথম এভাবে বাক্যটা উচ্চারণ করল। দীপ্র চোখ মুখে আধার নিয়ে বলল, চাচুও তাই মনে করেন, কিন্তু এই ক্যাটাগরিতে আমি পড়ব না। কুহুর বড় হাসি পেল, তবে ও হাসল না। একজন আগাগোড়াই স্বার্থপর মানুষ কিনা বলে আমি এই ক্যাটেগরিতে পড়ব না। অনেক সময় ধরে দাদিজানের ঘরের কাছে ঘুরঘুর করছে আয়ানা। দুজনকে একসাথে দেখে ওর মাথায় আগুন ধরে যাচ্ছে। ও পারছে না কিছু বলতে। সেই জন্যই রাগে গজগজ করতে করতে মায়ের কাছে এলো। সবটা শুনে আবিদা মহা বিরক্তিতে বললেন, এমন একটা বিষয় নিয়েও তোমার বাড়াবাড়ি না করলে হয় না। না হয় না, তুমি দুজনের একজনকে বের করে আনো, না হলে আমি ওখানে গিয়ে কিছু একটা করে ফেলবো। ভদ্রমহিলা দাঁত কিরমির করতে করতে বের হলেন। শাশুড়ির ঘরে প্রবেশ করে বললেন, কুহু সেই কখন এসেছিস রে? যা কিছু খাওয়া দাওয়া কর। পরে খাবো চাচি। এটা বললে হয় নাকি? বাড়িতে আপা নেই, তোর মাও নেই, আমিই আছি, এজন্য তোদের খাওয়া দাওয়ার বিষয়টা আমাকেই দেখতে হয়। কুহু আরও কিছু বলতে নিচ্ছিল, ঠিক তখনই দীপ্র বলল, কারোই খাওয়া হয়নি, না খেলে দেখা যাবে আবার কেউ অসুস্থ হয়ে পড়েছে। কুহু, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে আয়। কথাটার গুরুত্ব বুঝল কুহু। ও চুপ করে বেরিয়ে গেল। কক্ষের সামনে দাঁড়িয়েছিল আয়ানা। এই সাধারণ বিষয়টায়ও ওর ভালো লাগলো না। ও ধরে বসল অন্যটা। ওর মনে হতে লাগলো মা বলাতে কুহু যেতে চাচ্ছিল না।
অথচ দীপ্র বলাতে চলে গেল। আয়ানার রাগ কমার বদলে বাড়তে লাগল। মায়ের সাথে দৃষ্টির বিনিময় হতেই ও রেগে মেগে চলে গেল। আবিদা আশ্চর্য হয়ে পড়লেন। এই মেয়েটিকে একদমই বুঝতে পারেন না সে। দুপুরের পর থেকে বাড়িতে একে একে ফিরে এলেন দবির, জেবা ও আনোয়ার। এসেই তারা মায়ের সাথে দেখা করেছেন। সবাই ফিরলেও ফিরতে পারেননি ববিতা। তার কাজটির সমাধান হয়নি এখনও। তিনি কয়েকবার কল করে খোঁজ নিলেন। একটা সময় পর বলে উঠলেন, আমি কালই ফিরে আসবো আম্মা। আমি একটু দূরে আসতে না আসতেই আপনি কেমন হয়ে গিয়েছেন। বৃদ্ধা হাসলেন, বললেন, কাজ শেষ করে এসো ছোট বউ, আমি ঠিক আছি। আপনার জন্য চিন্তায় থাকবো আম্মা। বলেই কল ছাড়লেন তিনি। বৃদ্ধা ছোট করে নিঃশ্বাস ফেললেন। ববিতার সাথেই দীর্ঘ এত বছরের ওঠা বসা। বাকি বউদের থেকে নারীটিকে অধিক স্নেহ করেন তিনি। অনেক সুখ দুঃখ একসাথে ভাগ করেছেন কিনা। দুদিন গেলেও আসতে পারলেন না ববিতা। কাজ থেমে আছে। দাদিজানের শরীর খারাপের বাহানায় 2 দিন বাড়িতেই ছিল কুহু। সে বরাবরের মতনই দাদিজানের যত্ন নিয়েছে। দীপ্র বলে দিয়েছিল বাড়ির কাজ বন্ধ রাখতে। আজ সকাল থেকে আবার কাজ শুরু হয়েছে। খটখট তার আওয়াজ। কুহুর ভালো লাগে না। ও বেশ বিরক্তির সুরে বলে, এই কাজগুলো কবে শেষ হবে? শব্দগুলো মাথার পোকা বের করে নিচ্ছে। দাদিজান বললেন, আর কিছুদিন। দীপ্র বলল কাজ প্রায় শেষের দিকে, এরপর রং করা হবে। রং করার কথা শুনেই কুহুর মনটা খারাপ হলো। সেটা বুঝে বৃদ্ধা বললেন, ও কুহু, চেহারা অমন করলি কেন? কুহু হতাশার মতন করে বলল, রং না করলে হয় না দাদিজান। কেন রে? রং করলে তো বাড়িটা নতুন হয়ে উঠবে। তা হবে, কিন্তু তাতে পুরনো সব ছোঁয়া হারিয়ে যাবে। বৃদ্ধা একটু থামলেন। তার নিজেরও কেমন খারাপ লেগে উঠল। পুরাতন ঘর, পুরাতন জিনিসপত্র, সব কিছুতে আলাদা মায়া থাকে, থাকে আলাদা স্নেহ। যাকগে, রং তো করতেই হবে, না হলে বাকিদের আবার সমস্যা হবে। বৃদ্ধা কিছু বললেন না। কুহু ঔষধ নিয়ে দাদিজানকে খাইয়ে দিল। তারপর বলল, আমার ভার্সিটিতে যেতে হবে, আপনি নিজের খেয়াল রাখবেন। রাখবো, তুই সাবধানে যাস। হুম। বলে বের হলো কুহু। ও চলে যেতেই ঘরের মধ্যে প্রবেশ হলো আয়ানার। মেয়েটি বুঝেছে এই বাড়িতে দাদিজানের আলাদা কদর আছে। তাছাড়া দীপ্র ভাইও দাদিজানকে ভীষণ সম্মান করে চলে। তাই ভদ্রমহিলার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। বেশ কটা দিন পর দবিরের সাথে ভালোভাবে কথা হচ্ছে দীপ্রর। এক পর্যায়ে দবির বললেন, তোমার সমস্যা হচ্ছে না? একটু তো হচ্ছে। দূর থেকে সব সামাল দেওয়া কষ্টের। তাহলে ওখানে গিয়ে দেখো সবটা। তোমার নতুন ব্যবসা, প্রথম প্রথম ভালো রেসপন্স পেয়েছো, তাই বলে সবসময় কিন্তু তেমন থাকবে না, গুরুত্ব দাও। বলে মৌন হলো দীপ্র। ছেলেকে এক নজর দেখে নিয়ে দবির বললেন, তোমার মাথায় কি চলছে দীপ্র? তেমন কিছু না বাবা। তুমি কিছু একটা বলতে চাচ্ছ না? না বলতে চাইলে জোর করব না। ভেবেছি ব্যবসাটা আর কন্টিনিউ করব না, মানে? দেশেই থাকবো। দবির চুপ হলেন, একটু ভাবলেন, তারপর বললেন, এইখানে তোমার পিছুটান কি দীপ্র? দীপ্র উত্তর দিল না। দবির চোখ মুখ একই ভঙ্গিতে রেখে বললেন, তুমি এখন যথেষ্ট বড়, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তাই আমি এইখানে মন্তব্য করব না। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও, বারবার ভুল করলে সমস্যা। দেখি, এখনো শিওর না। আসবো দীপ্র দাদা ভাই? আয়না এসে ঠক ঠক করল। দীপ্র আর দবির তাকালেন দরজার দিকে। আয়না হাসি রেখেছে ঠোঁটে। আয়না, কি খবর মা? হাতে আবার কি? চা এনেছি বড় চাচ্চু। বলে আয়না ভেতরে প্রবেশ করল। অধরে হাসি রেখেই টেবিলে রাখল। দীপ্র চা ওঠালো। আয়না উৎসাহ নিয়ে বলল, আমি বানিয়েছি। তাই নাকি? হ্যাঁ বড় চাচ্চু, টেস্ট করে দেখো। দবির কাপ তুলে নিলেন, চুমুক বসালেন। চায়ের স্বাদ ভালো হয়েছে। আয়না কোনো কিছুই করে খায় না বলা চলে। সে চা বানিয়েছে এটা ভাবতেই ভালো লাগা কাজ করছে। ভালো হয়েছে মা। আয়না খুশি হলো। একই সাথে দীপ্রর দিকে চাইল। দীপ্র চা কাপে চুমুক বসাতেই ও শুধালো, কেমন হয়েছে? ভালো, বেশ ভালো। আয়নার ভেতরে শত শত প্রজাপতি উড়তে লাগল। ওর অধরে হাসিখানা মিশেই রইল। দাদিজানের তো চা খাওয়া নিষেধ। আমি গিয়েছিলাম, টেস্ট করাতে পারলাম না, এটার জন্য খারাপ লাগছে। কদিন পর থেকে খেতে পারবেন। এ কদিনে আমি আরও অনেক কিছু শিখে ফেলবো। চাচ্চু আমি যাই,
তোমাদের আর বিরক্ত না করি। বলে ট্রেখানা ওঠালো আয়না। তারপর দীপ্রর দিকে চেয়ে বলল, আসছি দাদা ভাই। আয়না চলে যেতেই দীপ্র একটু স্বাভাবিকভাবে বাবার দিকে চাইল। দবির বললেন, যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নিও। জি। আয়নার মনে হলো সে আকাশ জয় করে ফেলেছে। ও খুশি মনে ট্রে নিয়ে নিচে যাচ্ছিল। তখনই দেখল কুহু বেরোচ্ছে। ভার্সিটি যাচ্ছিস নাকি? পেছন ফিরল কুহু। প্রচলিত কথায় আছে, যাওয়ার পথে পিছু ডাকা ভালো নয়। যদিও এসব কুসংস্কার, তবে যুগের পর যুগ ধরে চলে আসা কথাগুলো অন্তরে কেমন গেঁথে যায়। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এই সেমিস্টারটা তো এমনি এমনি কেটে গেল। এই ক্লাসগুলো না করলে পরীক্ষা দিতে পারবো না। তোর সেমিস্টার ফিও তো বাকি। হ্যাঁ। দীপ্র দাদাভাইয়ের থেকে নিতি? না। তাহলে বাবাকে বলবো যেন ফি দিয়ে দেয়। আয়না আঘাত করতে চাইল নাকি সত্যি সাহায্য করতে চাইল তা বোঝা মুশকিল। কুহু চাচ্ছিল একটু বসে যেতে, কিন্তু এবার তারা দেখিয়ে বলল, দরকার নেই আয়নাপু, আমি যাই, লেট হচ্ছে। কুহু পা বাড়াতেই আয়না তিরস্কারের হাসি হাসল। সেই হাসিটা অদূর থেকে দেখতে পেল কণা। কথায় আছে, যে যারে দেখতে পারে না তার সব খারাপ ওই মানুষের চোখেই পড়ে। তাই হয়তো আয়নার সকল খারাপ গুণ কণার চোখে ধরা পড়ে। সারা দিন ভার্সিটি করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল কুহু। মোড়ে এসে দীপ্রর সাথে দেখা। দীপ্রও ফিরছিল। এমন জলজ্জন্ত মানুষকে সরাসরি এড়ানো কঠিন। ও না চাইতেও চোখাচোখি হয়ে গেল। অতঃপর দুজন একসঙ্গেই পথ চলতে লাগল। একটু সময় পর দীপ্র শুধালো, এত লেট কেন হলো? ক্লাস শেষে প্রিভিয়াস ক্লাসের নোটগুলো করছিলাম। বাসায় নিয়ে আসতে? বাসায় পড়তে ইচ্ছে করে না। ও, পরীক্ষা কবে? সামনের মাসে। ও। কথা ফুরালো। দুজনের মাঝে কথা বলার মতন বিষয় নেই আসলে। কেউ আর কোনো কথা না বলে বাড়ির দিকে এলো। ভেতরে যাওয়ার পূর্বে কুহু দেখল ফুলগাছগুলোয় ফুল এসেছে। ওর ভালো লাগলো। যাক, গাছের যত্ন নিচ্ছিস তবে। কুহু তাকালো দীপ্রর দিকে। দীপ্র একই ভঙ্গিতে বলল, ভেবেছিলাম রাগ দেখিয়ে গাছগুলো মারবি হয়তো। কুহু কঠিন সুরে বলল, আমি তেমন নই যে অকারণেই কোনো কিছু নষ্ট করব। ও, তাও ঠিক। বলে দীপ্র নিঃশ্বাস ফেলল। সে হয়তো মনে মনে অন্য কোনো কথাই ভাবছিল, তবে সেটির প্রকাশ ঘটল না। রয়ে গেল নীরবে। বাড়ির ভেতর এসে দেখা গেল আয়না নাশতা বানিয়েছে। দীপ্রকে দেখে সে ভারী খুশি হয়েছিল, তবে সাথে কুহুকে দেখে সেই খুশিতে ভাঁটা পড়ল। দীপ্র দাদা ভাই, তোমার অপেক্ষায় ছিলাম। নাস্তা বানিয়েছি, চিকেন পাকোড়া। তোমার তো খুব পছন্দ, তাই না? কুহু দাঁড়িয়ে থেকে এ অবধি শুনল, তারপর পাশ কাটিয়ে চলে গেল। আয়না অধরে বাঁকা হাসি রেখে বলল, এই কুহু, তুই খাবি তো? কুহু তাকালো। ঠিক তখনই আয়না দীপ্রর বাহুখানা ধরে বলল, দ্রুত ফ্রেশ হয়ে আসো দাদা ভাই। তোমার রিভিউ না পাওয়া অবধি শান্তি পাচ্ছি না। আয়নার হঠাৎ ছোঁয়াটা দীপ্রকে একটু ভাবিয়ে তুলল। ও চাইল সামনের দিকে। কুহুর দৃষ্টি এদিকেই ছিল। আয়না এবার বলল, খাবি তো কুহু? আমি খেয়ে এসেছি আয়নাপু, এখন আর ইচ্ছে নেই। ও, দীপ্র দাদা ভাই, তুমি চলো তো। বলে এক প্রকার টেনেই নিয়ে যেতে লাগলো আয়না। মুহূর্তেই বুঝে গেল আয়না কুহুকে জ্বালাতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুহু কি আদেও জ্বলছে? পরের দিন কুহুর দিন কাটল পুরো বাড়ি ঘুরঘুর করে। আজ সকাল থেকে তার ঘরের পাশে কাঠ জ্বলছে। খটখট সে শব্দে ঘরে থাকতে পারেনি সে। সন্ধ্যার দিকে লোকগুলো চলে যেতেই ও এসেছিল একটু ঘুমিয়ে নেবে বলে, কিন্তু সেই ঘুমটুকু আর হলো না। হই হই করে ঘরে প্রবেশ করল কুঞ্জ। বাচ্চাটাকে দেখলেই কুহুর মায়া হয়, আদর করতে ইচ্ছে করে। এই বাড়ির সবথেকে সরল মানুষটা কুঞ্জ। ওর মধ্যে বাকিদের মতন হিংসা নেই, নেই স্বার্থ। কুঞ্জ এসেই গাল ভরাট করে হাসল। কুহুপু কুহুপু, দারুণ খবর আছে। দারুণ খবর। হুম। মাথা কাত করে জানালো কুঞ্জ। কুহু হাসল, বলল, কি খবরে কুঞ্জ? তোর জন্য কোনো মেয়েটে এলো নাকি রে? জানিস তো, পাশের বাসার মেয়েগুলো তোকে খুব পছন্দ করে। আমাকে দেখলেই ওরা তোর কথা বলে। কুঞ্জর গাল দুটো একটু রঙিন হলো। কুহু হেসে বলল, তা কি খবর রে? নাতিপু এসেছে। রাত্রিপই এসেছে? হ্যাঁ। আমাকে তো বললো না। সাথে আবির ভাইও এসেছে। আবির ভাই এসেছে? বিস্ময় কুহু দাঁড়িয়ে গেল। কুঞ্জ বলল, কি হ্যান্ডসাম লাগছে। বিদেশ থাকতেই বুঝি সবই সুন্দর হয়ে যায়। বিদেশে থাকলেই বুঝি সবাই সুন্দর হয়ে যায়।
দীপু দাদা ভাইয়ের মতন। শেষ কথায় কুহু ছোট করে তাকালো। কুঞ্জ বরাবরই কথার টোন দীপ্রর দিকে আনে। দীপ্রকে এত ভালোবাসেও। নিচে নেমেই অভিমান ঢেলে দিয়ে কুহু বলল, বাহ বাহ, আমাকে জানায়ও নি। রাত্রি হেসে ফেলল ওর কথায়। অদূর থেকে আবির বলল, আমি মানা করেছি। ওয়াও, তাহলে তো 16 কলা পূর্ণই হলো। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ওসব কথা মানবো না। আহা, এইভাবে রাগ করে নাকি? এতদিন পর এলাম, একটু তো কনসিডার কর। কথায় কুহু একটু দমল। ও জবাব দেওয়ার পূর্বেই বাড়িতে প্রবেশ করতে করতে দীপ্র বলল, কে কি কনসিডার করবে? শালা, আসবে যে আমাকে জানালেও না। দীপ্র আর আবির মুখোমুখি হলো। হেসে দীপ্রকে জড়িয়ে ধরল আবির। ভাই, তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি, রাগ করিস না। আচ্ছা, রাগ করলাম না। কি খবর বল। চলছে বেশ ভালো। ফুপা ফুপি এলো না? প্রশ্নটা রাত্রির দিকে চেয়ে করল দীপ্র। রাত্রি তখন কুহুর সাথে দাঁড়ানো। কাল আসবে, আজ বাসায় গেস্ট আছে। ভাইয়ার তর সই ছিল না, তাই চলে এলাম আজই। ভালো হয়েছে, জমি গল্প করা যাবে। বলে হাসল দীপ্র। কুহু এদিকেই চেয়েছিল, আনমনেই চেয়েছিল। দীপ্রর হাসিখানা সুন্দর, কেন যেন ওর চোখে লাগলো। ও নজর ফিরিয়ে নিতে কণা এসে পাশে দাঁড়ালো। ফিসফিস করে বলল, আবির ভাইকে দারুণ লাগছে রে আপু। তুই দীপ্ত ভাইকে না চাইলে অন্তত আবির ভাইকে ট্রাই কর না প্লিজ। আনায়া আব্বুকে আমি একদমই ভরসা করতে পারি না, কখন না আবার আবির ভাইকে ধরে টানাটানি শুরু করে। পাশেই ছিল রাত্রি। ওর কথা শুনতে পেয়ে মুখ টিপে হাসল। কুহু ধমকের সুরে বলল, তোর মাথায় সব সময় এগুলোই ঘুরে। ভাইয়াকে সাইয়া বানানোর ইচ্ছে আমার নেই, তুই ট্রাই কর। হ্যাঁ রে কণা, চাইলে ট্রাই করতে পারিস, আমার ভাই কিন্তু সুন্দর। বলে পুনরায় হাসল রাত্রি। কণা হতাশার মতন করে বলল, ছোট বলে চান্স দিতে পারছি না, বড় হলে ঠিক ঠিক ট্রাই করতাম। ওদের কথার মাঝে আগমন হলো আয়ানার। ও এসেই ঢং শুরু করলো। আবির বলল, বাপরে, আয়ানাকে তো চেনাই যাচ্ছে না, পুরোপুরি গ্রামের মেয়ে হয়ে গেছিস রে। আয়ানার গায়ে সালোয়ার কামিজ ছিল, আজই পরা হয়েছে। গ্রামের মেয়ে কথাটা শুনে আয়ানা নাক ছিটকালো। ছি, গ্রামের মেয়ে? সত্যি গ্রামের মেয়ে লাগছে আমাকে। ওর ছি বলার ধরনটা সবারই চোখে লাগলো। ও নিজেও বোধহয় বিষয়টা বুঝতে পারল। পরিস্থিতি বদলের প্রয়াসে বলল, না মানে আমাকে গ্রামের মেয়ে লাগবে এটা ভাবতেই কেমন যেন লাগছে। গ্রামের মেয়ে কি খারাপ হয় নাকি আনায়া আপু? ফট করেই বলে ফেলল কণা। আয়ানা একরাশ বিরক্ত হলো। একটু চিবিয়ে চিবিয়ে বলল, তুই কি ঝগড়া করতে চাস কণা? আমি সেরকম কিছু মিন করে তো বলিনি। তোমার কথার ধরনেই তো বোঝা যায়। আয়ানার রাগ হলো। ইচ্ছে হলো ঠাস করে মেয়েটাকে চড় বসাতে। দীপ্র কণ্ঠের স্বর বদলে বলল, যে যার ঘরে যাও, ওরা মাত্র এসেছে, ফ্রেশ হোক, তারপর আড্ডা দেওয়া যাবে। মায়ের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করতে লাগলো আয়ানা। আবিদা বিশাল বিরক্ত। থামবে তুমি? থামবো কেন? কণাকে আমি আসলেই চর মারবো, পরে আমাকে কিছু বলতে পারবে না। এই এক জায়গাতেই আটকে যেতে হয় আয়ানাকে। ওর কান্না পায়, রাগ হয়। ও ঠোঁট কামড়ে বলে, ওই মেয়েটা আমার সাথে এমন কেন করে? ওর সমস্যা কি? আমাকে দেখতে পারে না, একদমই না। তুমিও দেখতে পারো না, দুজনেই সমান সমান। তুমি আবার ওদের সাপোর্ট করছো? সাপোর্ট করছি না, বাস্তব দেখাচ্ছি। দেখতে চাই না এমন বাস্তবতা। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, ভালো লাগে না। বলে চোখের পানি হাতের তালুতে মুছে নেয় আয়ানা। তারপর যেতে থাকে নিজের ঘরের দিকে। যেতে যেতে চোখ যায় ছাদের সিঁড়ির দিকে। কুহু ব্যস্ত পায়ে ফোন হাতে নিয়ে ছাদে উঠে চলেছে। আয়ানা এসে দাঁড়ায় সিঁড়ির কাছে। ছাদ অন্ধকার, কাজের সময় ছাদের লাইট কেটে গিয়েছে। লোকগুলো লাগাবে লাগাবে করে আর লাগায়নি। কুহু ফিসফিস করে কথা বলছে, ভালো করে শোনা যাচ্ছে না। আয়ানা এবার আরও বেশি করে মনোযোগ দিতে যায়। ঠিক তখনই নিচ থেকে পায়ের শব্দ ভেসে আসে। কেউ আসছে। ও সতর্ক হয়। অন্ধকারের মধ্যে লুকোনোর জায়গা খুঁজতে থাকে। সিঁড়িতে বেশ কটা ড্রাম রাখা আছে, চাল রাখা সেগুলোতে। উপায় না পেয়ে দুই ড্রামের মাঝে সংকীর্ণ যে খালি জায়গাটুকু সেখানে লুকিয়ে পড়ে। অন্ধকার আর তাড়াহুড়োতে হাতে বেশ অনেকটা ব্যথাও লাগে। ছাদের দরজা চাপানো ছিল, তা খুলে রাত্রি এগিয়ে যায়। কুহু ওকে দেখে বলে ওঠে, ঝামেলায় পড়েছি রাত্রিপু, বড় ঝামেলায় পড়েছি। রাত্রির চোখ মুখে চিন্তার ছাপ। আয়ানা খালি জায়গা থেকে বের হয়ে আসে। হাতে অনেকটা ব্যথা পেয়েছে। ও ঠোঁট কামড়ে সামনের দিকে এগোয়। এভাবে ঘামছিস কেন? রাত্রিপু, রাত্রিপু। কুহুর কন্ধ কাঁপছে। রাত্রি ওর বাহু টেনে ধরে। কুহু, সব ঠিক আছে? আমার ভয় লাগছে রাত্রিপু, ভয় লাগছে আমার। ভয় কেন লাগছে? কি হয়েছে বোন? কুহুর গলা শুকিয়ে আসে। ও কেঁদে ফেলে শব্দ করে। রাত্রি দু হাতে মেয়েটিকে জাপটে ধরে। ভয় পাচ্ছিস কেন কুহু? বল আমায়, কি হয়েছে? বল কি হয়েছে? তুমিও আমাকে ভুল বুঝবে, আমি খারাপ রাত্রিপু, খুব খারাপ আমি। কাঁদতে থাকে কুহু।
রাত্রি বুঝে না কি বলবে, এভাবে না কথা শুনে কোনো মন্তব্যও করতে পারছে না। ভুল কেন বুঝবো? তুই বল না কি হয়েছে, কি করেছিস? কুহুর গলা শুকিয়ে আসে। ও শুকনো ঢোক গিলে বলে, শায়ের আমায় মেরে ফেলবে আমায়। ছেলেটা সম্পর্কে জানে রাত্রি। ও ভ্রু কুঞ্চিত করে বলে, ওর সমস্যা কি? পাগল হয়ে গিয়েছে, সম্পর্ক না করলে বাড়িতে বলে দিবে সব। কি বলবে? এবার কুহুর কান্নাটা আরও বেড়ে গেল। ওর কান্নাটা রাত্রিকে ভাবিয়ে তুলল। রাত্রি ভয়ার্ত গলায় বলল, কি ভুল করেছিস কুহু? পালাতে চেয়েছিলাম রাত্রিপু, পালাতে চেয়েছিলাম আমি। সহসাই কথাটা বলে ফেলল কুহু। রাত্রি বিস্ময় কথা হারিয়ে ফেলল। কুহু কান্নায় ভেঙে পড়ল, বসে পড়ল মেঝেতে। রাত্রি কি বলবে বুঝতে পারছে না। এত বড় একটা সত্য কুহু লুকিয়ে রেখেছিল। ওর খুব রাগ হলো এবার। ও কুহুকে দুহাতে চেপে ধরে বলল, যদি এমনটাই হয়ে থাকে তবে সব সময় দীপ্রভাইকে দোষারোপ কেন করেছিস কুহু? কুহু কান্না মিশ্রিত সুরে বলে, আমি তাকে সরাসরি দোষারোপ কখনো করিনি রাত্রিপু। করিসনি? এটা কিভাবে বলতে পারিস? সেই ঘটনার জন্য দীপ্রভাইকে কম সহ্য করতে হয়েছে কি? অথচ তোর তো খুশি হওয়ার কথা ছিল। কুহু কান্না থাময়, তবে চোখ দুটো ভেজা। সে আমাকে অপমান করে বিয়েটা ভেঙেছে। আর তুই যে পালিয়ে যেতে চেয়েছিলি, সেটা দীপ্রভাইকে অপমান করা হতো না? কুহু জবাব দিতে পারে না। হ্যাঁ হতো, অবশ্যই হতো, কিন্তু সে তো পালায়নি। তাহলে দোষটা তার ঘাড়ে কেন আসবে? রাত্রি হতাশ হয়ে পড়ে। কুহু, এটা ঠিক হলো না। তুই নিজেই পালানোর জন্য তৈরি ছিলি। বিয়েটা না ভাঙলে অবশ্যই পালাতি। হ্যাঁ, পালাতাম। ঠোঁট কামড়ে জবাব দেয় কুহু। রাত্রির মাথাটা খালি খালি লাগছে। সবাই বাবার মৃত্যুর পর কেন দরদ দেখাতে আসছে রাত্রিপু? আমার বাবা বেঁচে থাকাকালীন কতটা কষ্ট করেছেন, তখন তো কেউ আসেনি। কেন আসেনি তখন? বাবার মৃত্যুর পর সবাই লোক দেখানো দরদ দেখাচ্ছে, দয়া দেখাচ্ছে আমাদের। আমি এতিম হয়ে গিয়েছি বলে আমার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে। এসব তো দয়া রাত্রিপু। এই ব্যাপারে রাত্রি কথা বলতে পারল না। কুহুই বলল, আমার দোষ ছিল। হ্যাঁ, কি দোষ তো দীপ্রভাইও করেছেন, তবু তার থেকে বেশি আমাকে সইতে হচ্ছে না? আসলে ছেলেদের কখনোই দোষ হয় না, সব দোষ হয় মেয়েদের। আর সেই মেয়ে যদি আমার মতো এতিম হয় তাহলে তো কোনো কথাই নেই। সোনায় সোহাগা, আমি পালালে, বিয়ে ভাঙলে তখন আমার উপর কেমন প্রভাব আসতো ভেবে দেখো তো। কিন্তু দীপ্রভাই আমাকে ছোট করে অপমান করে বিয়ে ভাঙার পর তাকে কতটুকুই বা সইতে হচ্ছে। কুহুর মুখ থেকে শুধুই কথা আসছে। রাত্রি ফুঁস করে দম ফেলল। কিন্তু তুই তো বিয়ে করতে চাসনি, পালানোর প্ল্যানও করেছিলি। করেছিলাম। তাহলে দীপ্রভাইকে দোষ দিচ্ছিস কেন? দোষ দিচ্ছি না, আমি বাস্তবতা দেখাচ্ছি রাত্রিপু। আমার দোষ ছিল, কিন্তু দীপ্রভাইয়ের কি দোষ নেই? রাত্রি মৌন হয়ে গেল। কুহুর দু চোখ থেকে পানি নেমে যাচ্ছে, যেন আজ চোখের জলেই সাগর হয়ে যাবে। আরে বাহ, তাহলে এই ব্যাপার। ফট করেই দরজার ওপাশ থেকে বের হয়ে এলো আয়ানা। কুহুর বুকটা ধিম ধিম করে উঠল। রাত্রি ভ্রু কুঞ্চিত করে বলল, তুই এখানে কি করছিস আয়ানা? লুকিয়ে আমাদের কথা শুনছিলি? হ্যাঁ রাত্রিপু, শুনছিলামই তো। না শুনলে তো এত বড় সত্য জানাই হতো না। কুহু মাঝ থেকে বলল, আয়নাপু দেখো বিষয়টা। কি দেখব? তুই এত বড় সত্য লুকিয়ে রেখে নেকু সেজে থাকিস, সেসবই দেখব? আয়না, আমাকে থামাতে পারবে না রাত্রিপু, একদমই পারবে না। আমার কথা শোনা আয়নাপু, তুমি কিন্তু। চুপ, একদম চুপ। তোদের দুই বোনের ন্যাকামির শেষ আমি করবই, বিয়াদব কোথাকার। ভেতরে ভেতরে এত কিছু করে সবার কাছে মহান সাজা। আয়ানার হাতটা ধরতে গিয়েছিল কুহু, কিন্তু পারল না। আয়ানা ফট করেই পা বাড়িয়ে চলে গেল। কুহু অসহায় হয়ে পড়ল। অন্ধকারের মধ্যে রাত্রিকেও ভীষণ অসহায় দেখালো। ও আসলেই বুঝতে পারল না কি করা উচিত। আবির, দীপ্র একসাথে বসে আড্ডা দিচ্ছিল। ওমন সময় আয়ানাকে আসতে দেখা গেল। হনহন করে এসেছে সে। দীপ্রদাদা ভাই, দীপ্রদাদা ভাই। ওর কণ্ঠে দুজনেই তাকালো। দীপ্রর ভ্রু কুঞ্চিত হলো। আয়ানা হাঁপিয়ে গেছে একদম। কুহু কত শেয়ানা তুমি জানো? একদম দীপ্রর বরাবর এসে দাঁড়ালো আয়ানা। আবির কাহিনী না বুঝে চেয়ে আছে। দীপ্রর বাহুখানা স্পর্শ করল আয়ানা। তুমি জানোই না, কুহুর বিয়ের দিন। ঠিক সেই সময়ই দোতলার করিডোর দিয়ে আসতে দেখা গেল কুহুকে। ওর পেছন পেছন আসছে রাত্রি। কুহুর দু চোখে জল টয় টয় করছে। আয়ানা তাকালো। নেকু মেয়ে, ন্যাকামির শেষ নেই। এই পর্যায়ে দীপ্র বলল, আর একটা কথাও না আয়ানা। তুমি শোনো কথাটা, কুহু আসলে বিয়েটা। দীপ্র দোতলা থেকে দৃষ্টি ফেরালো আয়ানার দিকে। কঠিন সুরে বলল, চুপ করতে বলেছি আয়ানা, আর একটা কথাও না। দাদা ভাই, তুমি জানোই না ও আসলে। আমি জানি আয়ানা, এই ব্যাপারে কোনো কথা চাচ্ছি না। আয়ানা অবিশ্বাস ভরা চোখে তাকালো। দীপ্র নিচু সুরে বলল, এই টপিক এখানেই শেষ, কোথাও যেন না আছে, মনে থাকবে।
আয়ানা কথা বলতে পারল না। ও পিছিয়ে গেল এক পা, দু চোখ ভরা অবিশ্বাস। কুহু সিঁড়ি দিয়ে নেমে এসেছে, ওর দুটো চোখে জল থই থই করছে। দীপ্র কঠিন সুরে বলল, এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না, এখানে সব শেষ। যদি কেউ বলো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশা করি এটুকু সম্মান আমাকে দেওয়া হবে। কুহুর শরীর কাঁপছে, সে রাতের খাবার খেতে যেতে পারেনি, ওর সাহস হয়নি। দীপ্র ভাই চাকে বাঁচালো, এটাও কি দয়া? হয়তো হ্যাঁ, কিংবা না। ওর ফোনটা তখন থেকে বেজে চলেছে, ও রিসিভ করছে না। ওর দুটো চোখ পেয়ে সমানে নোনা জল নেমে যাচ্ছে। শুকনো একটি ঢোক গিলল ও, হাতের তালুতে গাল মোছার প্রয়াস করল, কিন্তু লাভ হলো কি? হলো না। পুনরায় গাল ভিজে গেল। সায়ের লিখেছে, কুহু, আমি সরি রে, আমি সরি। আমি রাগের মাথায় ওসব বলে ফেলেছি, আর বলবো না। আর তুই টেনশন করিস না, আমি কোথাও কিচ্ছু বলবো না। মেসেজটা কয়েকবার পড়ল কুহু, তারপর সায়েরের নাম্বারে ডায়াল করল। একটা সেকেন্ডও লাগেনি রিসিভ করতে। সায়ের একই ভঙ্গিতে সরি বলতে বলতে বলল, দোস্ত, আমি বলবো না, কাউকে বলবো না বিষয়টা। তুই প্লিজ মাফ কর আমায়। সবাই সবকিছু জেনে যাবে সায়ের। আরে না পাগল, আমি তো বললামই, কোথাও বলবো না। তোর বলতে হবে না, তোর হয়ে অন্য একজনই এই কাজ করে দেবে। থ্যাংক ইউ রে, আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে এইভাবে শেষ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বলে কল কাটল কুহু। সায়ের বারবার হ্যালো হ্যালো করল, কল করার চেষ্টা করল, কিন্তু লাভ হলো না। কুহু তাকে ব্লক করে দিয়েছে। রাত্রি এসে বসল কুহুর পাশে। কুহু কথা বলল না, নড়ল না, মেঝেতেই বসে রইল। রাত্রি কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, যা হবার হয়েছে কুহু, আমরা আর এটা নিয়ে ভাববো না। আয়নাকেও নিষেধ করা হয়েছে, তুই টেনশন করিস না। কুহুর গলাটা ধরা, কথা আসতে চাইছে না, তবুও ভাঙা কণ্ঠে বলল, দীপ্র ভাই আমায় কেন বাঁচালো রাত্রিপু? উনি আবারও আমায় দয়া দেখালো, তাই না? দয়া দেখালো আমায়, আমি দয়াতেই রয়ে গেলাম। বলে ঠোঁট কামড়ে কান্না আটকালো কুহু। রাত্রির ভেতর থেকে কোনো শব্দই এলো না। ও পুনরায় মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তুই বরং দীপ্র ভাইয়ের সাথেই কথা বল কুহু, দীপ্র ভাই সবটা বলতে পারবে। তবে একটা কথা, মানুষটাকে আর দোষারোপ করিস না। আলটিমেটলি তার কোনো দোষই নেই, তবুও এতদিন সব সহ্য করেছে। রাত বিরেতে দীপ্রর ঘরে এসে দাঁড়িয়েছে কুহু। ওর দুটো চোখে জল থই থই করছে। দীপ্র কি বলবে বুঝতে পারছে না। পরিস্থিতি এতদিন একরকম ছিল, আজ আরেক রকম। ও অনেকটা দ্বিধা নিয়ে বলল, সকালে কথা হবে কুহু, এখন ঘুমোতে যা। কুহু নড়ল না। দীপ্র চেয়ে রইল, মেয়েটিকে কেমন যেন দেখাচ্ছে। কি বললাম শুনিস নে? আপনি আবারও দয়া দেখালেন আমায়। দীপ্রর যে কী পরিমাণে রাগ হলো, ও নিজেকে ধরে রাখতে ব্যর্থ হলো। মেয়েটি সবসময় তাকে আঘাত করে। ঘরে যেতে বলেছে কুহু। আপনি আমাকে দয়া দেখিয়েছেন, তাই না? এই পর্যায়ে দীপ্র নিজের রাগ ধরে রাখতে পারল না। ও হিস হিস করে এগিয়ে গেল। কুহু কিন্তু ভয় পেল না। আর একবার দয়ার কথা বললে ঠাস করে চড় বসাবো। সেটাই পারবেন, কারণ আপনি তো ছেলে, আমি মেয়ে, আমার উপর জোর খাটানো যায় তো। কি জোর খাটিয়েছি আমি? আপনি কেন বিষয়টা সামনে আনতে দিচ্ছেন না? আপনি জানতেন আমি পালাবো, তাই বিয়েটা ভেঙেছেন আপনি। বলেন, এটা সত্যি কিনা? দীপ্র মৌন রইল। কুহু শব্দ করে কেঁদে ফেলল। আমাকে আদৌ বাঁচালেন নাকি মেরে ফেলেন? আমি নিজেও বুঝতে পারছি না দীপ্র ভাই। আমি দয়া নিয়ে বাঁচতে চাই না দয়া নিয়ে বাঁচতে আমি। এইবার দীপ্র শান্ত হলো। ও দম ফেলে বলল, সেটির জন্য আমার সাথে কথা বলা উচিত ছিল না কুহু। বিয়েতে তোর পুরো মত ছিল না, তোর মতের বিরুদ্ধে কি বিয়েটা এমনিতেও হতো না। কিন্তু তুই একটাবার আমাকে বলেছিস? বলিসনি তো। উল্টা আমাকে ছোট করতে চেয়েছিল, বিয়ে ভেঙে পালাতে চেয়েছিল, অপমান করতে চেয়েছিল, তাই না? ঠিক তাই। কুহু তাই চেয়েছিল। চেয়েছিল বিয়েটা ভাঙতে, এই স্বার্থপর মানুষগুলোকে অপমান করতে। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার পূর্বেই বিষয়টা ঘুরে যায়। দীপ্র নিজ থেকেই বিয়েটা ভেঙে দেয়। ফলে উল্টোভাবে কুহুরই অপমান হয়ে যায়। কুহু ঠোঁট কামড়ে বলে, আপনিও তো জানতে চাননি আমার কাছে আমার মতামত আছে কি না? জানার সুযোগ ছিল আমার কাছে। আমি আসার পূর্বেই সব ঠিকঠাক হয়। আমি এসে কথা বলার আগেই তো ডিসিশন নিয়ে রেখেছিলে। আর আপনি সেটা জেনে সুযোগ কাজে লাগালেন, অপমান করলেন আমায়, তাই না? ফস করে দম ফেলল দীপ্র। ছোট করে বলল, মানছি আমিও পুরো ঠিক ছিলাম না, রাগ হয়েছিল, তো ওভাবে কাজ করেছে। তবে আমি বিয়ে না ভাঙলে তুই যে কাজটা করতে চাচ্ছিলে সেটা কতটা প্রভাব রাখতে বুঝতে পারছিস কুহু? বাড়ির সম্মান থাকতো? বলতো না সবাই হেড স্যারের মেয়ে পালিয়েছে? চাচির নাম খারাপ হতো না? চাচির বদনাম হতো না? শুধু আমাকে অপমান করার জন্য তুই নিচে যে বাকি সবাইকে অপমান করতে চলেছিলে, এটা কখনো মাথায় এসেছে তোর? কুহু ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো। সেই মুহূর্তে এই বিষয়গুলো সত্যিই মাথায় আসেনি, তবে পরে বুঝতে পেরেছিল। কিন্তু ততক্ষণে কিছু করার ছিল না, বিষয়টাই ঘুরে গিয়েছিল।
দীপ্র তাকে অপমান করেছিল। বিয়ের সাজ নিয়ে কুহুকে শুনতে হয়েছিল বিয়েটা হচ্ছে না কুহু, অথচ ঘটনা উল্টো হওয়ার কথা ছিল। সবটা স্মরণ করে কুহু আসলেই দুঃখে নুয়ে পড়ল। দীপ্র শীতল কণ্ঠে বলল, যা হবার হয়েছে। আমি আমার কাজের জন্য সরি। ইনফ্যাক্ট সব দোষ তো আমি নিয়েছি, তাই না? তবুও তো রাগ কেন তোর? কারণ কারণ আপনারা স্বার্থপর, সবাই স্বার্থপর। বলে কুহু উল্টো পথে হাঁটতে লাগল। দীপ্র ভাষা হারিয়ে ফেলল। সে স্বার্থপর? আসলেই সে স্বার্থপর? রাত্রি এখনো কুহুর ঘরেই আছে। ওর চিন্তা হচ্ছিল। মেয়েটা আসতেই ও শুধল, সব ঠিক আছে কুহু? বলে মুখ ঘুরিয়ে নিল কুহু। রাত্রি বুঝল মেয়েটির একটু একা থাকা দরকার। ও আদরের হাতখানা গালে স্পর্শ করিয়ে বলল, একটু ঘুম দে, ভালো লাগবে। আচ্ছা। রাত্রি চলে যেতেই দরজাটা আটকে দিল কুহু। তারপর লাবিবার নাম্বারে কল করল। মেয়েটি ঘুমায়নি, জেগেই আছে। অনেকবার কল দিয়েছে। কুহু, কুহু, দোস্ত আমাকে মাফ কর, মাফ কর আমাকে, মাফ কর আমায়। আমি যদি জানতাম ওই হারামিটা অমন করবে, তাহলে জীবনেও ওকে সাথে নিতাম না। সরি দোস্ত, মাফ কর আমায়, আমি সরি রে। এতগুলো কথা বলে থামল লাবিবা। কুহু ছোট করে বলল, যা হবার হয়েছে লাবিবা, এখন আর ঠিক করার মতো কিছু নেই। আমি সরি দোস্ত। সরি বলতে হবে না, আমার ভাগ্যটাই খারাপ। একজন খারাপ ভাগ্যের মানুষের সাথে তোর উচিত বন্ধুত্ব না রাখা। কুহু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কাউকেই লাগবে না আর। এভাবে বলিস না দোস্ত, আমার কথাটা শোন, শোন দোস্ত। কুহু শুনল না, কলটি কেটে দিল। লাবিবার ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেলল। ওর ভুল হয়েছে, ও ভুল করেছে। যদি সেদিন সায়েরকে না জানাতো, সায়ের যদি ওর সাথে না আসতো, তবে এত কিছু হতো না। লাবিবার ভীষণ কষ্ট হচ্ছে। কল করে চলেছে সায়ের। লাবিবার তীব্র রাগ নিয়ে কলটা রিসিভ করল। সায়েরকে কিছু বলতে না দিয়ে বলল, কুহু আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছি। খুশি হয়েছিস না? হবারই কথা। তোর আর আমার মধ্যেও আর কোনো বন্ধুত্ব নেই। সবটা শেষ সায়ের, সবটা শেষ। তুই তোর পথে আর আমি আমার পথে। একটা শব্দও বলতে দিল না লাবিবা। কলটি কেটে দিল। সায়ের হতভম্ব হয়ে গেল। রাগের মাথায় সে বলেছিল ঘটনা কুহুর বাসায় জানিয়ে দেবে। পরে নিজের ভুলটি বুঝেও ছিল, কিন্তু এতে লাভ কি হলো? কোনো লাভই হলো না। একটা রাগ থেকে বলা কথায় এভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। সায়েরের খুব খারাপ লাগল। নিজের ওপর রাগ হলো। কেন অমন কথা বলেছিল সে? ওর জন্য সবটা আজ শেষ হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। সমস্ত রাত ঘুম নেই কুহুর। মেঝেতে বসে কাটালো। এখন ভোর হয়ে গিয়েছে। গতরাতে জানালা লাগানো হয়নি। আলো এসে ঘরে পৌঁছালো। সেই সাথে মোরগের ডাক ও সদর দরজার বেল বেজে উঠল। একটু বাদেই শুরু হলো খটখট আওয়াজ। বাড়ি মেরামতের কাজ করছে মজুররা। শব্দটা এত বাজে লাগে কুহুর, ওর ইচ্ছে করল ছুটে গিয়ে বলতে আজ কোনো কাজ হবে না, কিন্তু সেই উপায় যে নেই। ও ফঁস করে দম ফেলল। এ ঘরে থাকা যাবে না। কুহু উঠে পড়ল। শরীর নড়তে চাচ্ছে না, শক্তি পাচ্ছে না। করিডর পেরিয়ে নিচে আসতেই আয়ানার সাথে চোখাচোখি হলো। আয়ানা খুব ভোরবেলায় উঠেছে। ইদানিং সে শরীরচর্চায় মনোযোগ দিয়েছে। কুহুকে দেখেই বাঁকা হাসল। তিরস্কার পেয়ে কুহুর মনটা বিষাদে ভরে উঠল। ও ঝামেলা না করে এক কাপ চা বানাতে রান্নাঘরের দিকে এগোচ্ছিল। অমন সময় আয়ানা বলল, শেয়ানা আছিস ভালোই। কুহু ঢোক গিলল। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করল। সামনে আগাতে যেতেই আয়ানা বলে উঠল, বেশি বাড়াবাড়ি করলে সব কথা সবার কানে চালান করে দেব। অন্যান্য দিনের থেকে আয়ানার কণ্ঠে আজ ঘৃণা বেশি, আছে গৌরবও। কুহু এবার পেছন ফিরল। ওর চুলগুলো এখনও অনেকটাই এলোমেলো। ভয় দেখাচ্ছ আনাপু? না, ভয় দেখাচ্ছি না, তবে সতর্ক করলাম। শোন কুহু। একটু থামল আয়ানা। চারপাশে চোখ বুলিয়ে এক পা এগোলো। চিবিয়ে চিবিয়ে নিচু সুরে বলল, দীপ্রদাতা ভাইয়ের থেকে দূরে থাকবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার প্রতি আমার কোনো আগ্রহ নেই আনাপু। এটা জেনে বুঝেও এই কথার মানে দেখি না আমি। তোকে ভরসা করি না। কুহুর বড় হাসি পেল। ও একটু তিরস্কারের সুরে বলল, আজ যদি আমি চাইতাম তাহলে তুমি যে বিষয় নিয়ে ভয় দেখাচ্ছ তার ধারে কাছেও আসতে পারতে না। দীপ্রভাইকে আজ যেভাবে চাচ্ছ, তার নাম নিতেও তখন দুবার ভাবতে হতো, নাহলে জীব। বিস্ফোরণ নিয়ে তাকালো আয়ানা। কুহু শুকনো একটা ঢোক গিলল। শরীরটা বড় ক্লান্ত লাগছে, চা দরকার।
এক কাপ ধোঁয়া ওঠা চা।